বাংলাদেশের প্রধানমন্ত্রীর নতুন বাসভবনের মাটির নিচে থাকবে অত্যাধুনিক বাংকার ও টানেল। যে কোনো বহিঃশত্রুর আক্রমণ বা জরুরি পরিস্থিতিতে এই বাংকার ও টানেলই হবে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সবচেয়ে নিরাপদ আশ্রয়। যখন পড়াতাম আমার মনে আছে আমি বলতাম এ ফর অ্যাপেল, বি ফর বল। হিন্দুস্তান ভারত আমাদের শিখাতে চায় এ ফর আওয়ামী লীগ, বি ফর বিএনপি। ভারতের পরিকল্পনায় আওয়ামী লীগের অসমাপ্ত কাজকে পূরণ করার জন্য যে বিএনপি দায়িত্ব গ্রহণ করেছে সেই বিএনপি এবং ভারতের আধিপত্যবাদকে আমরা মেনে নেব না ইনশাআল্লাহ। শিক্ষামন্ত্রী জনাব এহসানুল হক মিলন, তাকে আপনারা সবাই চেনেন। তিনি বাংলাদেশের যতগুলো শিক্ষামন্ত্রী বা প্রতিমন্ত্রী ইতিপূর্বে গত হয়েছেন তাদের ভিতরে সবচেয়ে যোগ্যবান হিসেবে বিবেচিত হয়ে আসছিলেন। কিন্তু সম্প্রতি তার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি হয়তো আপনাদের প্রত্যেকেরই চোখে পড়েছে, পড়ারই কথা, কারণ এটি ভাইরাল হয়েছে। না দেখলেও আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দেবো। আবার রাজনীতিতে একটা স্বস্তির খবর এবং এটা সুখবর। জামাতের সাথে ভুল বোঝাবুঝি দূর করতে চায় বিএনপি সরকার, এবং বিএনপি যদি সত্যিকার অর্থেই জামাতের সাথে ভুল বোঝাবুঝি দূর করে, এটা হবে জামাতের একটা বিরাট বিজয়। হ্যাঁ, জামাতই জিতবে। প্রশ্নটা কি বলো তো, আমাদের প্রধানমন্ত্রীর মেয়ের নাম কি? একটা বাচ্চা বলছে জাইমা। ইয়েস, জাইমা রহমান। ওকে, আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ আপনারা ইতিমধ্যে দেখেছেন, দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। পুরো ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। চলুন তাহলে আর কথা না বাড়াই, একটা লাইক দিয়ে সবগুলোর ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ সিনেমার হিরোর মতো। চলাফেরা, কার্যক্রম সবকিছু ভাই সিনেমার হিরোর মতো। 13 দিনে এমন জায়গায় দেশকে নিয়ে গেছে, এখন সবাই মুখে মুখে আলোচনা। এর মধ্যে এক মন্ত্রী তার বউকে একটা পদ পাওয়াই দিছিল। ওইটা জানার সঙ্গে সঙ্গে ওই মন্ত্রীর পদই নাই, গায়েব করে দিছে, ভাই তুই আমার মন্ত্রী না। এবং রাস্তাঘাটে পুলিশকে বলছে, অর্থাৎ পুলিশকে এমন ক্ষমতা দিছে, ট্রাফিককে বলছে যে কোনো মন্ত্রীর গাড়ি চেক করতে পারবে যে কোনো সময়। আর ওই লাল বাতি দেখা দেখা চলতে হবে, কারোর জন্য এক্সট্রা কোনো সুযোগ সুবিধা নাই। জনগণ যেভাবে রাস্তা চলে তুমিও সেভাবে চলবা। একই জিনিস কিন্তু আমাদের প্রধানমন্ত্রীও করছে। উনিও কিন্তু ওই লাল বাতি দেখা আইন মাইনা চলে। উনিও কিন্তু রাস্তাঘাটে নাই অনেকের সাথে সেলফি তুলে মুখ মিলায়, ঈদের আগেই তো আমরা দেখছি। আবার ওই বালেন্দ্র শাহও কিন্তু সিএনজির কাছে যায়, সিএনজি ড্রাইভারের সাথে ছবি তুলতেছে, রাস্তাঘাটে ছবি তুলতেছে, গাড়ির উপরে দাঁড়ায় কথা বলতেছে এবং সরাসরি বলতেছে আমি কাউকে ছাড় দিব না। সে পুলিশের প্রধান হোক আর কোনো মন্ত্রী হোক, দেশের কেউ ছাড় পাবে না। অন্যায় করলে, টাকা পাচার করলে, কোনো অন্যায়ের সাথে জড়িত থাকলে কাউকে আমি ছাড় দেব না। খুব অল্প সময়ের মধ্যে আমাদের মন জয় করে নিছে। তার নিজের দেশের মানুষের তো মন জয় করছেই, আশেপাশের অনেকেরই মন জয় করছে। এবং ভারতের জনগণও কিন্তু নেপালের প্রধানমন্ত্রীর পক্ষে। ভালো কাজের জন্য সবাই ভালোবাসবে ভাই, ভালো লোককে সবাই ভালোবাসে। আর কে ভালো কাজ করবে আর কে করবে না এটা বোঝা যায় ভাই। এর জন্য ওই 100 দিন হানিমুন টাইম এত কিছু লাগে না, মাত্র 13 দিনে বুঝাই দিছে সরকার কি করবে। বিশ্বাস করেন, আমাদের শিক্ষামন্ত্রী যদি এই বালেন্দ্র শাহের অধীনে থাকতো, নেপালের বালেন্দ্র শাহের অধীনে যদি আমাদের শিক্ষামন্ত্রী মিলন সাহেব থাকতো, চাকরি থাকতো না ভাই। হ্যাঁ ভাই, চাকরি থাকতো না। কারণ উনি একটা স্কুলে যায়, ওইখানে 8 বছর 10 বছর 12 বছরের বাচ্চাদেরকে প্রশ্ন করতেছে, রাজনীতি শিখাইতেছে। প্রশ্নটা কি বলো তো, আমাদের প্রধানমন্ত্রীর মেয়ের নাম কি? একটা বাচ্চা বলছে জাইমা। ইয়েস, জাইমা রহমান। ওকে, জাইমা রহমান। ওকে, তোমরা রাজনীতি করবা জাইমা রহমানের সাথে, তাই না? তোমরা কার সাথে রাজনীতি করবা? জাইমা রহমানের সাথে নাকি? তুমি কার সাথে রাজনীতি করবা বলো? জাইমা রহমানের সাথে নাকি? ওকে ওকে। মনে হইতেছে পরীক্ষার মধ্যে প্রশ্নটা আসতে পারে ভাই। এবং উনি শিক্ষামন্ত্রী হইয়া 10-12 বছরের বাচ্চাদের, ওইখানে ভাই আমি 8 বছরের বাচ্চাও দেখছি, আমার যেটুক মনে হয়, তাদেরকে বলতেছে তোমাদেরকে রাজনীতি করতে হবে জাইমা রহমানের সাথে, শিখাইতেছে রাজ পরিবারের সাথে রাজনীতি করতে হবে। এটাই মাথার মধ্যে ঢুকাই দিতেছে। কিন্তু মনে রাখেন, আমি যদি ভাই ওখানে থাকতাম, আমি বলতাম আরেকটা প্রশ্ন করেন, তাদের বাচ্চারা গাড়ির পিছনে পিছনে দৌড়াবে। ওই প্রশ্নটা করেন যে কাদের সন্তানরা গাড়ির পিছনে পিছনে দৌড়াবে। হ্যাঁ, ওই প্রশ্ন করা উচিত না? তখন বাচ্চারা কি লিখতো উত্তরে? গরিবের পোলাপানরা গাড়ির পিছনে পিছনে দৌড়াবে আর রাজবংশের যারা তারা রাজনীতি করবে। এরকম হয়ে গেল না ব্যাপারটা? এটা কোনো কাজ করলেন মিলন সাহেব, দেখেন পুরো ভাইরাল হয়ে গেছে, সবাই এটা নিয়ে আলোচনা করতেছে। এইটা কি রে ভাই? অতীতের দিকে একটুখানি তাকান।
শেখ হাসিনার পরিবার নিয়ে কত কথা হইতো, বই পুস্তকে তাদের নাম লেখা হইতো, রাসেলকে নিয়ে রচনা লিখতে বলতো, শেখ রেহানার পরিবার নিয়ে রচনা লিখতে বলতো, শেখ হাসিনার পরিবার, শেখ রেহানার পরিবার এবং শেখ মুজিবুরের পরিবার, এই পরিবার কইটা বই পুস্তকের মধ্যে ঢুকাই দিছে পরিবার, সেই পরিবারটাই না বাই করতে পারতাছি না আমরা। এখনো যদি একজন শিক্ষামন্ত্রী আইসা এরকম কথা বলে, জাইমা রহমানের সাথে রাজনীতি করতে হবে, মানে উনি এখন থেকেই বলতেছে বিএনপি করবা তোমরা বড় হইয়া, অর্থাৎ ওই আগের যুগ রয়ে গেছে ভাই, রাজা আর প্রজা, প্রজা প্রজাই থাকবে, রাজা রাজাই থাকবে। কোন সিনেমা দিনে একটা ডায়লগ দেখছিলাম, রাজা রাজাই রহেগা, প্রজা প্রজাই রহেগা, এরকম হবে, ভুলে গেছি। যাই হোক, এবার আসি ওনার ওই কথার আসল অর্থটা কি। আসল অর্থটা ভাই অনেক লম্বা লম্বা রেসের ঘোড়া তো ভাই, ওনারা ক্ষমতায় থাকবে বহুদিন, হ্যাঁ ভাই বহুদিন ক্ষমতায় থাকবে। দেখেন নির্বাচনের পরপরই প্রধানমন্ত্রী কোথায় থাকবে এই নিয়ে অনেক আলোচনা হয়েছে। উনি কি যমুনায় যাবে? না, উনি যমুনায় যাবে না, তবে বিশেষ বিশেষ মিটিং করতে যমুনায় যাবে। আর উনি কোথায় থাকবে? গুলশানের ওনার ওই নিজের বাড়িতেই উনি থাকবে। কিন্তু আজকে দেখলাম প্রধানমন্ত্রীর জন্য জায়গা খোঁজা হচ্ছে, ওই মিন্টু রোডের কোনো একটা জায়গায় একটা বাড়ি বানানো হবে। সেটা তো বাড়ি না, হোয়াইট হাউসের মতো কিছু একটা বানানো হবে। ওই বাড়ির নিচে আবার বাংকার বানানো হবে, সুড়ঙ্গ বানানো হবে। ওই যে একটা ছবি হয়েছিল না, ওই যে আরফান নিশো ছিল হিরো, সুড়ঙ্গ, ওই সুড়ঙ্গের ভিতর দিয়ে যায় ডাকাতি করে, ব্যাংক ডাকাতি, মনে আছে? কিন্তু এটা ব্যাংক ডাকাতি না, এই সুড়ঙ্গটা বানানো হবে যদি কোনো হামলা হয় ওই সুড়ঙ্গের ভিতর দিয়া সেফ জোনে চলে যাইতে পারবে। ধরেন ওই বাংকারের মধ্যে 1 মাসের খাওয়া দাওয়া, অক্সিজেন সবকিছু থাকবে। আবার এমন হইতে পারে ওই বাংকারের পাশে দিয়া এমন একটা রাস্তা তৈরি করলো যেটা ভিতর দিয়ে গাড়ি চলতে পারে। এই ইরানে আছে না, ইরানও তো আছে, মাটির নিচে শহর আছে না, এটা মাটির নিচে একটা সুড়ঙ্গ তৈরি করবে যেন আরেকটা এক্সিট পয়েন্ট থাকে। অর্থাৎ ব্যাপারটা এরকম, ধরেন একটা হামলা হলো রাতের বেলা, এখন প্রধানমন্ত্রী ওই বাংকারে ঢুকে গেল, ঢুকার পর গেট লক করে দিল। ওই গেট আপনি ভাঙতে পারবেন না যতই চেষ্টা করেন, আর উনি তো এখানে বৈশা থাকবে না, উনি ওইটার ভিতর দিয়া অন্য এক দিক দিয়া বাইরে চলে যাবে। ধরেন এখানে ঢুকলো আর বাইরে হইলো ধানমন্ডি দিয়া, এরকম হইতে পারে ভাই, এরকম প্ল্যান প্রোগ্রাম। এর জন্যই কথাটা বললাম, দেখেন আমাদের শিক্ষামন্ত্রী যে এখন থেকে শিখাইতেছে, রাজনীতি শিখাইতেছে, জাইমা রহমানের রাজনীতি করতে হবে। আর আমরা জাইমা রহমানকে দেখছি রাজনীতির সাথে জড়িত, ওনার বাবার সাথে সব জায়গায় যাচ্ছে, উনি রাজনীতি শিখতেছে, খুবই ভালো কথা। আবার ওনারা বাংকারও বানাইতেছে, তার মানে লম্বা রেসের ঘোড়া, এই সরকার আরো বহুদিন থাকবে। ওনাদের একজন মিনিস্টারকে বলতে শুনছিলাম, ওনাদের প্রধানমন্ত্রী 40 সাল পর্যন্ত এই দেশে থাকবে। হ্যাঁ ভাই, বিএনপি থাকতে পারে, ভালো কাজ করলে থাকবে, অবশ্যই থাকবে, সবাই মাইনা নিবে। কিন্তু এখন কি সবাই মাইনা নিতেছে না তো, কারণ উনি কথা দিয়ে কথা রাখতেছে না। হ্যাঁ, বালেন্দ্র শাহ যেসব কথা দিয়া নির্বাচন কইরা পাশ করে আসছে, ওইসব কথা 13 দিনের মধ্যে বুঝাই দিছে। কোনো হানিমুন টাইম টুইম নেয় নাই তো, 13 দিনে বুঝাই দিছে আমি কথা পালন করব, যা কথা দিছি সেটা আমি পালন করব, অলরেডি বুঝাই দিছে। কিন্তু এখানে ভাই প্রায় 2 মাসের কাছাকাছি হয়ে গেল, আমরা তো এখনো ওরকম কিছু প্রমাণ পাই নাই। ধোকা দিয়ে আমার লস না, আপনি পরের বার আমাকে বিশ্বাস করবেন না, পরের বার তো বিশ্বাস করবেন না, তো আপনাকে ধোকা দিলে আমার তো রাজনীতি করতে হবে। তো রাজনীতি করতে হলে তো আমি যেই জবান দিচ্ছি মানুষকে, সেই জবান তো আমাকে চেষ্টা করতে হবে রাখার জন্য। আমি যদি না পারি সেটা তো আপনারাও বুঝবেন যে পারলাম না, ওটা তো অন্য বিষয়। কিন্তু আমি যদি না করি, আমার জবানই না রাখি আমি, তখন আপনারা আমাকে ধরতে পারবেন, তাই তো নাকি? সোজা সাপটা 2 2 4 মতো। দেশের আইন শৃঙ্খলার অবস্থা কেমন সেটা নিয়ে আলোচনা করতে চাই না। এই দায়িত্বে যিনি আছেন উনি ওই দায়িত্ব পালন করতেছে কিনা এটা আপনারা ভালোই জানেন। ইরান আর আমেরিকার যুদ্ধের প্রভাব তো অলরেডি পড়ে গেছে, জিনিসপত্রের দাম বাড়তেছে, এদিক দিয়ে বিরোধী দলও আবার রাস্তায় নামতেছে, অবস্থাটা কিন্তু ভালোর দিকে যাচ্ছে না, কিন্তু কোন রকম মীমাংসা হচ্ছে না। হয়তো অনেকে প্রশ্ন তুলতে পারেন, মাত্র তো সরকার আসছে, এখনই কেন আন্দোলন? ভাই আন্দোলন কেন করবে না? 2টা ভোট হয়েছে, 2টা ভোটের মানে কি? একটা ভোট দিয়ে আপনি ক্ষমতায় যাবেন, আরেকটা ভোট কেন? এই ভোটটা এই জন্য যে আপনি দেশটা কিভাবে চালাবেন। 2টা ভোটের কিন্তু 2টা কাজ, একটা হলো আপনি ক্ষমতায় কিভাবে যাবেন, এই জন্য একটা ভোট, যেটা 51% ভোট পাই আপনারা চলে গেছেন, আবার 69% মানুষ ভোট দিছে আপনি দেশটা কিভাবে চালাবেন। কিন্তু আপনি কি সেভাবে চালাচ্ছেন? সেই কথা কি রাখছেন? আপনি যে কথা দিচ্ছেন আপনার কথাই তো আপনি রাখতেছেন না। আপনি বলতেছেন জবান যদি আমি না রাখি, কথা যদি আমি না রাখি, ভবিষ্যতে কি আমাকে আর বিশ্বাস করবেন আপনারা? কিন্তু আপনি সেই কথা তো রাখতেছেন না, ভবিষ্যতের চিন্তা করতেছেন না, নাকি ভবিষ্যৎ নিজেরাই পরিকল্পনা করে ফেলাইছেন? কোনো অ্যাঙ্গেলেই গদি ছাড়বেন না, ক্ষমতা ছাড়বেন না। সালাউদ্দিন সাহেব কিন্তু এর মধ্যে বইলা ফেলাইছে এই গণভোট বৈধ, গণভোট বৈধ, এই কথাটা কিন্তু বলছে। তারপরে বলতেছে রাজনীতিতে একটা স্বস্তির খবর এবং এটা সুখবর, জামাতের সাথে ভুল বোঝাবুঝি দূর করতে চায় বিএনপি সরকার। এবং বিএনপি যদি সত্যিকার অর্থেই জামাতের সাথে ভুল বোঝাবুঝি দূর করে, এটা হবে জামাতের একটা বিরাট বিজয়। হ্যাঁ, জামাতই জিতবে। যেহেতু ভুল বোঝাবুঝি দূর করতে চায় বিএনপি সরকার, অতএব জামাত জিতে যাবে। জামাত রাজপথে যে বিষয় নিয়ে নেমেছে, যা বলছে ওটা বাস্তবায়ন হবে, জামাতের দাবি পূরণ হবে। অলরেডি বিএনপি আশ্বাস দেওয়া শুরু করেছে। ইন্টারেস্টিং, এটা একটা বিরল ঘটনা বাংলাদেশের রাজনীতির ইতিহাসে। সরকারি দল এবং বিরোধী দল তাদের মধ্যে কিন্তু কোনো ইখতিলাফ নাই। যে ইখতিলাফ দেখছেন এটা কৃত্রিম, এটা পদ্ধতিগত। যেমন আইন যারা বলেছেন, আইন 2 প্রকার, একটা হচ্ছে সাবস্ট্যান্টিভ ল আর একটা হচ্ছে প্রসিডিউরাল ল। এখানে প্রসিডিউর নিয়ে ইখতিলাফ আছে, কিন্তু সাবস্টেন্স এক। এই যে দেখেন, জুলাই সনদে বিএনপিও সাইন করেছে, জামাতও সাইন করেছে। গণভোটের পক্ষে এর পক্ষে প্রচারণা বিএনপিও চালিয়েছে, জামাতও চালিয়েছে। এবং ঐক্যমত কমিশনে বিএনপি জামাত ঐক্য হয়েছে, কোনো ইখতিলাফ তো নাই। আপনি কিসের ইখতিলাফ দেখেন? কোনো মতপার্থক্য নেই। এখানে বিএনপি জামাত এক।
হ্যাঁ, আলাদা আলাদা ইশতেহার ছিল, কিন্তু সেই ইশতেহার সেগুলো নিয়েও একতলাপ নেই। বিএনপির ইশতেহারও ভালো, জামাতের ইশতেহার ভালো। এমন না যে বিএনপির ইশতেহার খারাপ, জামাতেরটা ভালো, জামাতেরটা খারাপ, বিএনপিটা। সবারটা ভালো, কোনটা বেশি ভালো এটা হচ্ছে প্রশ্ন। ইশতেহারে কখনো খারাপ জিনিস থাকে না, গণবিরোধী কিছু থাকে না। তো দর্শক, হ্যাঁ, বিএনপির ইশতেহারে ফ্যামিলি কার্ডের মতো উদ্ভট বিষয় ছিল, কিন্তু বাস্তবায়ন করতে পারলে যদি কোনো নেগেটিভ ইম্প্যাক্ট না পড়ে এটা তো ভালো। তো দর্শক, এখন যেই জামাত রাজপথে নেমেছে এবং পুরো জাতির কাছে বিএনপিকে প্রতারক হিসেবে প্রমাণ করতে পেরেছে জামাত যে বিএনপি প্রতারণা করছে, দান্দাবাজি করছে, এখন বিএনপি টনক নড়েছে। এখন বিএনপি বলছে না 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 ভাই, জামাতের সাথে বিরোধী দলের সাথে তো আমাদের কোনো দূরত্ব নাই, একটু ভুল বুঝাবুঝি হয়েছে, না এটা দূর হয়ে যাবে। কি ওই যে জামাত এখন পেঁচিয়ে ধরেছে, আপনারা ব্রুট মেজরিটির গোয়ার তামির জোরে আপনারা এই করেন সেই করেন, গুম অধ্যাদেশ বাতিল করেন, বিচার বিভাগীয় পৃথক সচিবালয় অধ্যাদেশ বাতিল করেন, ব্যাংক রেগুলেশন অধ্যাদেশ বাতিল করেন, জুলাই ভিত্তিক মৌলিক সংস্কার যাতে রাষ্ট্র স্বস্তি পায় আপনারা সেগুলো বাতিল করেন। ফাজলামি শুরু করেছেন মিয়া। যে জামাত পেঁচিয়ে ধরেছে এবং পুরো জাতিকে বুঝিয়েছে এবং ইতিহাসের অনেক দায় সামনে আসছে। মাজদার হোসেন এখন দৃশ্যপটে এসেছে। বিচার বিভাগ যখন বিএনপির বিরুদ্ধে চলে গিয়েছে পুরোপুরি এবং বিরোধী দল এটা কাজে লাগাচ্ছে, এখন বিএনপি বলছে না না ভাই, বিরোধী সরকারি দলের সাথে আমাদের ভুল বোঝাবুঝি, আপনারা যাচ্ছেন আমরাও তাচ্ছি। যেমন সালাউদ্দিন আহমেদ, আসাদুজ্জামান এরা সংবাদ সম্মেলন করে এখন বলছেন না না আমিও তো গুম হয়েছি ভাই, গুম বিরোধিতা বা গুম যাতে না হয়, গুমের যাতে বিচার হয়, এটা জামাত যেরকম চাই আমরাও সেরকম চাই। আসলে আমাদের মধ্যে কোনো বিরোধ নেই, বরং আমরা আরো ভালোভাবে এটা করতে চাই। কিছুটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। দেখেন, রাজনীতিতে সরকারি দল বিরোধী দল অতীতে যেটা হয়েছে সম্পূর্ণ কন্ট্রাডিক্টরি অবস্থা, যে তোমরা যেটা চাও আমরা সেটা জানি। যেমন তত্ত্বাবধায়ক সরকার, বিএনপি বলতো তত্ত্বাবধায়ক সরকার খারাপ ভালো, আওয়ামী লীগ বলতো তত্ত্বাবধায়ক সরকার খারাপ, অগণতান্ত্রিক, একদম বিপরীতমুখী অবস্থান। কিন্তু এখন জামাত বিএনপি এখন রাজপথে যা চলছে, জামাতও যা বলে বিএনপিও তা বলে। বিএনপি কিন্তু বলে না যে না গুম অধ্যাদেশ দরকার নাই, তারা বলে যে গুম অধ্যাদেশ আরো ভালোভাবে করতে হবে। বিএনপি কিন্তু বলে না যে বিচার বিভাগ স্বাধীন করার কোনো প্রয়োজন নাই, বিচার বিভাগ সরকারের কবজায় থাকবে না। বিএনপি বলে বিচার বিভাগ কার্যকরভাবে আরো শক্তিশালী ভাবে স্বাধীন করতে হবে, আমরা সেটা করবো। এর মানে আসলে কিন্তু মৌলিক একতলাপ নেই। হ্যাঁ, বিএনপি ধান্দাবাজি হিসাবে এগুলো বলছে করছে, কিন্তু অ্যাটলিস্ট বলছে তো। এখন জামাত আন্দোলন করে চেপে ধরতে পারলে, যদি বিএনপি ভুল বুঝাবুঝির উদ্যোগ নেয়, তাহলে জামাত জিতে যাবে, জামাতের দাবি পূরণ হয়ে যাবে। এবং আমার মনে হয় যে বিএনপি বাধ্য হবে, তবে ওই তারেক রহমানকে কাল বানিয়ে এটা করবে। তারা বলবে যে দেখো সালাউদ্দিন, আসাদুজ্জামান, সংসদ এরা ঘুরিয়ে ফিরিয়ে নানান ব্যাখ্যা টাকা দিয়েছে, কিন্তু মাননীয় শিশু মুক্তিযোদ্ধা তারেক রহমান তিনি কিন্তু 2 নম্বরই করেন নাই। তিনি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করেছেন, তিনি এই করেছেন সেই করেছেন, তিনি গণভোটের রায়কে সম্মান দেখিয়ে গণভোটের রায় বাস্তবায়ন করেছেন। এরকম একটা চেষ্টা বা চিন্তা আছে। দর্শক, সালাউদ্দিন আহমেদ এবং আইনমন্ত্রী আসাদুজ্জামান দুইজনের সংবাদ সম্মেলন করেছেন, তারা এই ব্যাখ্যাগুলো দেওয়ার চেষ্টা করেছেন। ওইদিকে চিফ হুইপ বলছেন গণতন্ত্র একটি আস্থার জায়গা। এর মানে বিএনপি জামাত আমাদের মধ্যে বিরোধ নাই, আস্থার জায়গা। আসেন আমরা আস্থার ভিত্তিতে আমরা একটা সমাধান করি, আলাপ আলোচনার ভিত্তিতে। সংসদীয় কমিটিগুলো করা হবে, সেখানে আপনার থাকবে আমরা থাকবো। এখন একটা বিশেষ কমিটির মাধ্যমে কাজ করা হচ্ছে, তো এতে কিছু ভুল বুঝাবুঝি হয়েছে, চিন্তার কিছু নাই। চিফ হুইপ আবার বলছেন যে এই যে বিলগুলো যেগুলো বাতিল হয়েছে, না এটা তো আমরা আবার উত্থাপন করবো, জামাত একটু শান্ত হন। মানে এটা আপনারাও যা চান আমরাও তা চাই, জুলাই সনদ তো আপনারাও চান আমরাও চাই, এই উদ্যোগ নিচ্ছে। দর্শক, জামাতের আন্দোলনের ফলেই সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছে। জামাতের প্রচারণার ফলে বিএনপিকে প্রতারক হিসেবে জাতির সামনে আখ্যায়িত করার ফলে সংবাদ সম্মেলন করতে বাধ্য হয়েছেন সালাউদ্দিন আহমেদ এবং আইনমন্ত্রী আসাদুজ্জামান। তারা বলছেন স্বল্প সময় 133টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির। আর বাকি যেগুলো নিয়ে কিছু সংশোধন দরকার আছে আর উন্নত করা দরকার আছে, সেগুলো আমরা ধীরে ধীরে করবো, এটা বলার চেষ্টা করছি। এটা জামাতের কাছে এক ধরনের আত্মসমর্পণের মতো। ওই বিএনপি তো বলতে পারে আরে ওই সব অধ্যাদেশ এটা গণবিরোধী, গুম অধ্যাদেশ, বিচার বিভাগ পৃথকীকরণ অধ্যাদেশ গণবিরোধী, ওটা আমরা মানি না। এই কথা কিন্তু বলছে না, বলছে আপনারাও যাচ্ছেন আমরাও তো চাই, বরং আমরা আরো ভালোভাবে চাই। অসহায় আত্মসমর্পণ। জামাত আন্দোলন করলে যে কত কথা যে বিএনপিকে বলতে হয়, আন্দোলনে যে বিএনপি চুপসে যাচ্ছে, বুঝতে পারছেন? জামাত আপনারা আরেকটু নাড়া দেন, আপনাদের দাবি অচিরেই বিএনপি মেনে নেবে। অতিরেই কাঙ্ক্ষিত বাংলাদেশ, জুলাই সনদ ভিত্তিক বাংলাদেশে আমরা দেবো। কিসের 72 সংবিধান? আরে 72 সংবিধান আসল শত্রু তো বিএনপি। 72 সংবিধানের পক্ষে বলছে বিএনপি মোটেও না। বিএনপির যা করবে সংবিধান সংশোধন বা সংস্কার, ওটা মোটেও 72 সংবিধান থাকে না তাতে। দর্শক, আশা করি সকল ভিডিওর বিস্তারিত আলোচনা আপনারা ইতিমধ্যে শুনেছেন। শুনে কি জানলেন, বুঝলেন? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।